ব্যাংককের গ্র্যান্ড প্যালেস বলতে চোখের সামনে ভেসে ওঠে সোনার চূড়া আর চমকালো সব স্থাপত্য, তাই না? কিন্তু এর দেয়ালের ভেতরে যে একটা সম্পূর্ণ আলাদা জগৎ ছিল তা অনেকেই জানেন না। এমন একটা জগৎ যার ছিল নিজস্ব আইন, নিজস্ব সমাজ আর অনেক রহস্য। চলুন আজ সেই দেয়াল পেরিয়ে দেখি কিভাবে একটা প্রাসাদ নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ শহরে পরিণত হয়েছিল। এর বিশালতাটা একটু ভাবুন তো, প্রায় ৩০টা ফুটবল মাঠের সমান। এই বিশাল আকারটাই কিন্তু প্রথম জানান দেয় যে এর ভেতরে কত ইতিহাস, কত গল্প লুকিয়ে আছে। এটা আসলে শুধু একটা প্রাসাদ নয়, এটা একটা আস্ত জগৎ। প্রাসাদ মানে তো রাজার বাড়ি, তাই না? কিন্তু গ্র্যান্ড প্যালেস ছিল এর চেয়েও অনেক বেশি কিছু। এটা ছিল আক্ষরিক অর্থে একটা ছোটখাটো শহর। ভাবা যায় এর নিজস্ব প্রশাসন ছিল, নিজস্ব আইন ছিল, এমনকি নিজস্ব একটা সমাজ ব্যবস্থাও ছিল, যা বাইরের জগৎ থেকে ছিল পুরোপুরি আলাদা। চলুন দেখি কিভাবে এটা সম্ভব হলো। তো যে কোনো বড় গল্পের মতোই এই গল্পটাও শুরু হচ্ছে একেবারে গোড়া থেকে। কেন রাজা প্রথম রামাচাও ফ্রাইয়া নদীর তীরে এত বড় একটা কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিলেন? এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা নতুন রাজ্যের উত্থানের ইতিহাস। দেখুন, সময়ের সাথে সাথে এর ভূমিকাটা কিভাবে বদলে গেছে। ১৭৮২ সালে যেটা ছিল একছত্র ক্ষমতার কেন্দ্রবিন্দু, ১৯২৫ সালের পর থেকে তা আর রাজার প্রধান বাসস্থান রইল না। কিন্তু এর গুরুত্ব কিন্তু কমেনি, বরং ১৯৩২ সালের পর এটা থাইল্যান্ডের একরকম আনুষ্ঠানিক আত্মা বা সিম্বলিক হার্ট হয়ে ওঠে, যার ঐতিহ্য আজও অটুট। এই প্রাসাদটাকে অনেকটা পেঁয়াজের মতো ভাবা যেতে পারে, যার প্রত্যেকটা স্তর আমাদের আরও গভীরে, আরও রহস্যের দিকে নিয়ে যাবে। আমরা একদম বাইরের সবার জন্য খোলা স্তর থেকে যাত্রা শুরু করব আর ধীরে ধীরে পৌঁছাবো একেবারে ভেতরের নিষিদ্ধ অংশে। আমাদের যাত্রার প্রথম স্টপ হল সেই জায়গাটা যেখানে রাজ্যের ক্ষমতা আর আধ্যাত্মিকতা যেন হাতে হাত রেখে চলত। এখানেই সাধারণ মানুষের জগৎ আর ঈশ্বরের জগৎ এসে এক বিন্দুতে মিশেছে। একবার ভাবুন তো, এই জায়গাটা দিনরাত লোকে লোকারণ্য থাকত। সরকারি কর্মকর্তা, সৈনিক, সাধারণ মানুষ সবার আনাগোনা। এই ফাইনা বা সামনের অংশ ছিল আক্ষরিক অর্থে প্রাসাদের হৃদয়ে স্পন্দন, যা পুরো রাজ্যকে সচল রাখত। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। ওয়াট ফ্রা কাইও কোনো সাধারণ মন্দির নয়, এটা ছিল রাজার একান্ত ব্যক্তিগত উপাসনার জায়গা। মানে এখানে কোনো সন্ন্যাসী থাকতেন না, যা একে থাইল্যান্ডের অন্য হাজারো মন্দির থেকে সম্পূর্ণ আলাদা আর অনন্য করে তুলেছে। এইবার আমরা প্রবেশ করছি ক্ষমতার একেবারে কেন্দ্রে, মিডল কোর্টে। এই জায়গাটাই ছিল রাজার শক্তি, ঐশ্বর্য আর সার্বভৌমত্ব দেখানোর মঞ্চ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো নেওয়া হতো এবং ইতিহাস তৈরি হতো। মিডল কোর্টের বিশালতাকে আমরা খুব সহজে ৩টে মূল কাজে ভাগ করতে পারি। রাজ্যাভিষেক, মানে যেখানে রাজার শাসনের শুরু হতো; কূটনীতি, যেখানে বাইরের দুনিয়ার সাথে সম্পর্ক তৈরি হতো; আর শেষকৃত্য, যেখানে রাজকীয় জীবনের বৃত্তটা সম্পূর্ণ হতো। জীবন, শাসন আর মৃত্যু সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই মিডল কোর্ট। এই দুটো স্থাপত্য রীতি যেন দুটো ভিন্ন সময়ের গল্প বলছে। একটা আমাদের থাইল্যান্ডের শিকড় আর গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয়, আর অন্যটা দেখায় কিভাবে থাইল্যান্ড বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক হয়ে উঠছিল, কিন্তু নিজের পরিচয়টা হারায়নি। কি অসাধারণ একটা উপমা, তাই না? এর মানেটা হলো থাইল্যান্ড হয়তো পশ্চিমা বিশ্বের আধুনিকতাকে গ্রহণ করেছে, কিন্তু নিজের সংস্কৃতি আর সার্বভৌমত্বের মুকুটটা সব সময় সবার ওপরে রেখেছে। শরীরটা না হয় পশ্চিমা হলো, কিন্তু মাথাটা খাঁটি থাই। ইতিহাস মাঝে মাঝে গল্পের চেয়েও অদ্ভুত হয়, তাই না? কে জানত বজ্রপাতের পর হয়তো রাগের মাথায় বলা রাজার একটা কথা একদিন সত্যি হয়ে যাবে। ঠিক ১৫০ বছর পর ১৯৩২ সালে একটা বিপ্লব থাইল্যান্ডের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয় আর নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটায়। এখন আমরা আমাদের যাত্রার সবচেয়ে গোপন আর রহস্যময় অংশে প্রবেশ করছি। এটা ছিল নারীদের এক নিজস্ব জগৎ, প্রাসাদের ভেতরে আরেকটা প্রাসাদ, যা বাইরের পৃথিবী থেকে ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং বলা যায় নিষিদ্ধ। এর নামটাই এর পুরো পরিচয়টা বলে দেয়।
ফাইনাই বা ভেতরের অংশ। এটা ছিল এমন এক জগৎ যেখানে একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে ঢোকার অনুমতি ছিল স্বয়ং রাজার, আর কারো নয়। ভাবতে পারেন, একসময়ে এই দেয়ালের ভেতরে প্রায় ৩,০০০ মানুষ বাস করত, যাদের প্রায় সবাই ছিলেন নারী আর শিশু। এটা ছিল নারীদের দ্বারা নারীদের জন্য তৈরি একটা স্বয়ংসম্পূর্ণ ছোট শহর। এটা কিন্তু কোনো সাধারণ অন্দরমহল ছিল না। এর নিজস্ব সরকার ছিল, নিজস্ব আইন ছিল, নিজস্ব অর্থনীতি, এমনকি নিজস্ব নারী রক্ষী বাহিনীও ছিল। এটা ছিল আক্ষরিক অর্থেই দেয়ালের ভেতরে নারীদের এক স্বাধীন রাজ্য। এই কঠোর সামাজিক কাঠামোর মধ্যে জীবন কেমন ছিল? এখানে প্রত্যেকটা নারীর ভাগ্য ঠিক হতো রাজার সঙ্গে তার সম্পর্ক আর সন্তান জন্ম দেবার ক্ষমতার ওপর। ক্ষমতা, ঈর্ষা আর আকাঙ্ক্ষার এক জটিল জগৎ ছিল এই ফাইনাই। সময় বদলেছে আর গ্র্যান্ড প্যালেসও বদলেছে। আজ এটা আর কোনো নিষিদ্ধ নগরী নয়। এটা এখন থাইল্যান্ডের অতীত আর বর্তমানের এক অসাধারণ মেলবন্ধন, যেখানে রাজকীয় ঐতিহ্য আর আধুনিক পর্যটন পাশাপাশি হাত ধরে চলে। প্রতি বছর ৮০ লক্ষেরও বেশি মানুষ, যা অনেক ছোট দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি, এই ঐতিহাসিক জায়গাটা দেখতে আসেন। এই একটা সংখ্যাই বলে দেয় বিশ্বজুড়ে এর আবেদন কতটা ব্যাপক। তাহলে আমরা দেখলাম গ্র্যান্ড প্যালেস কেবল একটা সুন্দর স্থাপত্য নয়, এটা একটা জীবন্ত ইতিহাস, শহরের ভেতরে এক শহর। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকে যায়, যখন কোনো ইতিহাস একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়, তখন তার আত্মাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়? গ্র্যান্ড প্যালেস হয়তো আমাদের সেই প্রশ্নেরই উত্তর খোঁজার অনুপ্রেরণা দেয়।